গতদিন পর্যন্ত আমরা থিওরি অনুশীলনের প্রবলেম শেষ করেছি। এখন তোমরা দেখো একটু এমসিকিউ তে প্রবলেম কার কি আছে সেগুলো। এমসিকিউ গুলো এখানে খুব সহজ। এখানে মোটামুটি আমি কিছু এমসিকিউ তোমাদেরকে একটু বলে দিচ্ছি, সেটা তোমরা একটু নিজেরা সমস্যা হলেও হতে পারে, তাও সমস্যা হবে না। যেরকম 4 নাম্বার, যে চুম্বক ক্ষেত্রে তড়িৎবাহী পরিবাহীর উপর ক্রিয়ারত বল। তাহলে ক্রিয়ারত বলের ক্ষেত্রে আমরা তোমাদের কিন্তু বারবার বলেছিলাম যে F ইকুয়ালস টু I এল ভি সাইন থিটা। এখন এল ক্রস বি হবে না, বি ক্রস এ হবে। তাহলে আমরা সবসময় যার ভিতর থেকে কারেন্ট যায়, কারেন্টের অভিমুখ বরাবর ডান হাতটা রেখে সেখান থেকে চুম্বক ক্ষেত্রের দিকে ঘুরি। তাহলে যেহেতু কারেন্টের অভিমুখে আমরা ডান হাত রেখি, তার মানে এখানে এল সরণ বোঝায় ওই যে ধনাত্মক চার্জ প্রোটনের সরণ, তাই সেখান থেকে আমরা চুম্বক ক্ষেত্রের দিকে ঘুরি। তাহলে আগে হইলো তোমার এল ভেক্টর, তারপর হলো বি ভেক্টর। তাহলে এটা এল ক্রস বি হবে। বি ক্রস এল হবে কিনা এটা অনেক সময় কনফিউশন হইতে পারে, এটা কিন্তু এখানে হবে না। এরপর তোমরা এগুলো মোটামুটি অ্যাজ ইউজুয়াল যত নিয়মে তোমরা হিসাব করতে পারবা। তারপরে 21 নাম্বার কোশ্চেনটা একটু দেখো, যে ভূ চুম্বক মেরুতে বিনতি কোণ কত। আমি থিওরি পড়ার সময় বলছিলাম, যখন চুম্বক মেরু আমরা চিন্তা করি, তাহলে ভূ চুম্বক মেরু, তাহলে ভূ চুম্বক মেরু বলতে এই যে এখানে এরকম ভূ চুম্বক ছিল, তাহলে ভূ চুম্বক মেরুতে এখানে বলো আর এখানে বলো, যে এখানে বলরেখাগুলো এসে সরাসরি এখানে ঢোকে। তাহলে এই যে এখানের যে ভূমির সাথে তখন তার কোণটা হয় 90 ডিগ্রি। তাহলে মেরুতে সবসময় এই মেরু বলো আর এই মেরু বলো, তাহলে ওখানে বিনতি কোণটা হবে 90 ডিগ্রি। আর একদম বিষুব অঞ্চল বা নিরক্ষরেখায় এরকম যখন পৃথিবী গোলাকার ধরা হয়, এইখানে যদি চিন্তা করা হয়, তাহলে এখান থেকে যে বলরেখা মূলত উঠে, সেই বলরেখার স্পর্শকটাও হয় ওই বলরেখা বরাবরই, তখন এই দুইটা প্যারালাল হয়, বিষুব রেখায় বিনতি কোণটা হয় 0। এটা আমরা এর আগের দিনও তোমাদেরকে মানে আগের দিন বলতে থিওরি পড়ানোর সময় বলে দিয়েছিলাম, ওটা ঠিক করে নেবা। এবার তোমরা 25 নাম্বার দেখো, এখানে তোমার চিত্রে যে দেওয়া আছে এটা একটু ভুল আছে। সেটা হলো তোমার এখানে একটা ওই যে ভূচুম্বকত্বের শেপ দিয়ে দিয়েছে এরকম, এইখানে হইলো ভূচুম্বকত্বের হলো দক্ষিণ মেরু, সাউথ পোল। তা আমি যদি একটা দণ্ড চুম্বক ধরি, তাহলে দণ্ড চুম্বক সবসময় কি করে, এই ভূচুম্বক ক্ষেত্রের উত্তর মেরুকে দক্ষিণ মেরু, মানে দক্ষিণ মেরু বরাবর, ভূচুম্বক ক্ষেত্রে দক্ষিণ মেরু বরাবর দণ্ড চুম্বকের উত্তর মেরু অবস্থান করবে। তাহলে উত্তর মেরুটা সবসময় দক্ষিণ মেরুর কাছে যে অবস্থান করার চেষ্টা করবে। তাহলে ওর সাথে কিভাবে থাকবে, তাহলে এই মেরুর সাথে, এই যে মেরুর সাথে এখানে দণ্ডটা তোমার থাকবে কিভাবে, তার যে নর্থ পোলটা সেটা কোন দিকে থাকবে, নর্থ পোল এই সাউথ পোলের কাছে চলে যাবে, আর সাউথ পোলটা তোমার নর্থ পোলের কাছে থাকবে। তাহলে মূলত এভাবে হিসাব হয়। তাহলে এখানে তোমার ভূচুম্বকের দক্ষিণ মেরু এস থেকে এন, নর্থ পোলটা ওখানে দেখানো হয়েছে, কিন্তু বেসিক্যালি চুম্বকটাকে যদি ওর উপরে ধরা হয়, উপরে ধরলে চুম্বকটা তোমার মূলত এই যে তার নর্থ পোল সাউথ পোলের দিকে এখানে চলে আসার কথা। তাহলে মূলত এখানে এস এন এইভাবে তোমার হিসাবটা হবে। তাহলে এখানে যেহেতু সাউথ পোল আছে, নর্থ পোলটা এখানে থাকবে, তাহলে শলাকা চুম্বকটা এভাবে অবস্থান করবে। এটা তোমার যেখানে আছে সেটা তুমি ঠিক করে নেবা, ক নাম্বার। আর তোমার ইসের ক্ষেত্রে এই যে 29 নাম্বারে দেখো, যে লুপের ব্যাসার্ধ দ্বিগুণ হলে চুম্বক প্রাবল্য হবে পূর্বের প্রাবল্যের। তাহলে ওই যে যদি ব্যাসার্ধ দ্বিগুণ হয়, দূরত্বের কি তুমি কি জানো, দূরত্বের ক্ষেত্রে একটা যদি লুপের ব্যাসার্ধ, লুপের ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয়, তাহলে এই লুপের ক্ষেত্রে চুম্বক প্রাবল্য আমরা কোথায় ধরি, কেন্দ্রে। তাহলে কেন্দ্রে যে চুম্বক প্রাবল্য ছিল বি ইকুয়ালস টু মিউ নট আই ডিভাইডেড বাই 2r। তাহলে এখানে যে তোমার 2r ছিল, তাহলে আরটা যদি ডাবল করো, এটা যদি দ্বিগুণ হয়, তাহলে মোটামুটি এখানে যা ছিল এখানে তাহলে কত হয়ে যাবে, এটা অর্ধেক হয়ে যাবে। কারণ লুপের ব্যাসার্ধ দ্বিগুণ হলে চুম্বক প্রাবল্য পূর্বের যে প্রাবল্য আছে, পূর্বের প্রাবল্যের কত গুণ হবে চুম্বক প্রাবল্য, তাহলে এটা 1/4 অর্ধেক দ্বিগুণ 4 গুণ হয়ে যাওয়ার কথা কত, ওটা যদি 2 থাকে তাহলে হবে 4, যদি ওটা এটা যদি ডাবল হয়ে 4 হয়,
তাহলে হবে 1/8। তাহলে আগে যা ছিল তার মূলত অর্ধেক হয়ে যায়। লুপের ব্যাসার্ধ দ্বিগুণ হলে এটা অর্ধেক হবে। 29 নম্বর দেখো তো এখানে রেজাল্ট কি দেওয়া আছে। 29 নম্বরে তোমাদের রেজাল্ট আসছে হইলো ক নাম্বার। তাহলে ক নাম্বার হলো 1/4 হবে। কিন্তু এখানে তো 2 আছে, 1/4 এটা হবে না, এটা অর্ধেক হয়ে যাবে। তোমরা একটু এটা মিলিয়ে দেখো ওই থিম অনুযায়ী, এটা হবে অর্ধেক, আগে যা ছিল তার অর্ধেক হয়ে যাবে। আর 31 নাম্বার দেখো, দুটি সমান্তরাল পরিবাহীর মধ্যে ক্রিয়াশীল বলের ক্ষেত্রে। তাহলে ক্রিয়াশীল বলের ক্ষেত্রে যখন তড়িৎ প্রবাহিত হয়, যদি প্রবাহ দুটি সমমুখী হয়, উভয় উপরের দিকে যায় এরকম দুইটা তারের মধ্যে দিয়ে, তাহলে এই প্রবাহের কারণে যে চৌম্বক ক্ষেত্র, এদিকে যে চৌম্বক ক্ষেত্র থাকে, তাহলে এই প্রবাহের কারণে তার চারপাশে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, তাহলে উপরে প্রবাহ গেলে প্রবাহটা উপরে গেলে হাতের এই দিকে, তাহলে এই পাশে যে পরিবাহীটা সেটা তোমার যে চৌম্বক ক্ষেত্রটা অনুভব করে সেটা উপরের দিকে। আর উপরের দিকে এখন প্রবাহ গেছে উপরের দিকে, এই বাহুর ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র এই দিকে, তাহলে আমরা হাত ঘুরাইলে এইটা কোন দিকে, প্রবাহ উপরে, ও হাত ঘুরাইলে এভাবে প্রবাহ উপরে আর চৌম্বক ক্ষেত্র এই বাইরের দিকে, তাহলে তোমার যাচ্ছে বিজ্ঞানগুলির দিকে। আবার একইভাবে এর উপর থেকে যেহেতু উপরের দিকে তড়িৎ প্রবাহ যাচ্ছে, এটাকে যদি মুট করে ধরি তাহলে এইটা, তাহলে এখানের বাহুটা কি কোরসে পড়ে, তাহলে কোরসে পড়লে তার চৌম্বক ক্ষেত্র ভিতরে, তড়িৎ প্রবাহ যাচ্ছে উপরে, হাত ঘুরাইলে এটা এইদিকে, তার মানে একটা বল এইদিকে আর একটা বল এইদিকে, তারা আকর্ষণ বল অনুভব করে। এগুলো পিছনেও সুন্দর করে লেখা আছে, সেখানে আমরা ব্যাখ্যা ট্যাখ্যা করে দিছি, ওগুলো পড়লেই তোমরা ওখানে পারবা। আর এখানে এরপরে যদি আমরা একটু দেখি, তাহলে সমমুখী পরস্পরকে আকর্ষণ করবে, প্রবাহ দুটি বিপরীতমুখী হলে পরস্পরকে বিকর্ষণ করবে, এটাও তখন সত্য হয়। বেশি প্রবাহের পরিবাহীর উপর বেশি মানের বল ক্রিয়া করে, প্রত্যেকটা তার যে পরিমাণ বল ক্রিয়া করে সেই বলের সূত্র আমরা কি জানছিলাম, মিউ নট I1 I2 ডিভাইডেড বাই 2πr, এরকম একটা সূত্র আমরা সেখানে পড়েছিলাম। তাহলে প্রত্যেকটা তার একই পরিমাণ বল অনুভব করে, এই পরিমাণ বল অনুভব করে। এইরকম দুইটা তার যদি আমরা এখানে আমরা সমান্তরালে রাখি, সমান্তরালে যদি রাখি, এর মধ্যে দিয়ে I1 এটা দিয়ে I2, তাহলে এই তারও যে বল অনুভব করে সেটা হলো মিউ নট I1 I2 ডিভাইডেড বাই 2πr, আর এই তারও যে বল অনুভব করবে সেটা হবে মিউ নট I1 I2 ডিভাইডেড বাই 2πr। তাহলে এখান থেকে খেয়াল করে দেখো, যদি দূরত্বের পরিবর্তন না হয়, যদি আয়ন যদি বাড়াই, তাহলে আয়ন বাড়াইলে এই তারটাও যে বল অনুভব করে বল বেড়ে যায়, এটাও তো ওই সমপরিমাণ, একই সূত্রই, একই বল আসতেছে, তাই দুইটা কিন্তু সমান সমান বল অনুভব করে। তাহলে বাড়ালে কোনো তার বেশি বল অনুভব করবে, কোনো তার কম বল অনুভব করবে, এটা না, দুইটা তার বাড়াইলেও দুইটা তার বলের মানটা বাড়বে, দুইটা তার একই পরিমাণ বাড়বে। এখানে কিন্তু তোমার যে অপশনটা বলছে যে বেশি প্রবাহের পরিবাহীটির উপর যে তারের মধ্যে দিয়ে বেশি প্রবাহ যাবে সেটা বেশি বল অনুভব করবে, এর কোনো ভিত্তি নেই, তাহলে এটা গ্রহণযোগ্য না, তাহলে ওইভাবে কারেকশন করবা। আর এর ভিতরে তোমাদের অ্যাজ ইউজুয়াল এখানে সমস্যা হওয়ার কথা না। আবার 37 নম্বরে দেখো, চিত্রে প্রদর্শিত এই ডেল্টা দ্বারা কি বোঝানো হয়, তাহলে এটা কি, এটা নিচের দিকে মুখ করে আছে, আর আমরা বলছিলাম যে ভূমি অনুভূমিক তল থেকে যতখানি নিচে থাকবে একটা চুম্বক শলাকার মাথা, বা যতখানি উপরে উঠে থাকবে সেটা হলো বিনতি, তাহলে এই কোণটাকে কিন্তু বলা হয় বিনতি কোণ, ওটা ওখান থেকে তোমরা ঠিক করতে পারবা। এরপরে 39 নম্বরে ওই একই কথা প্রবাহিত হচ্ছে, একটু আগে আমরা সেই ব্যাখ্যা দিয়ে আসছি, তাহলে কোনটা হবে তোমরা বের করবা। 44 নম্বরে এখানে কোন ক্ষেত্রে ফ্লাক্স সর্বোচ্চ হবে, তাহলে ফ্লাক্স সর্বোচ্চ হয়, ফ্লাক্সের ক্ষেত্রে আমরা কি পড়েছিলাম যে তোমার কোন একটা কুণ্ডলীর মধ্য দিয়ে যে বলরেখা যাচ্ছে, সেটা সেই বলরেখা ওই কুণ্ডলী তলের অবিলম্ব বরাবর যতগুলো বলরেখা যায় সেক্ষেত্রে ফ্লাক্সটা সবচেয়ে বেশি হয়। তাহলে ফ্লাক্সের সূত্রে আমরা মূলত ফ্লাক্সের যে সূত্রটা ছিল সেখানে আমরা কি দেখেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে ফাই ইকুয়ালস টু এন এ বি কস থিটা। এইখানে থিটাটা কি ছিল, এইখানে থিটাটা ছিল মূলত চৌম্বক বলরেখার উপাংশ। কোন দিকে উপাংশ, তল ভেক্টরে, মানে যে তলটা বা যে কুণ্ডলীটা বা যে ক্ষেত্রটা আমরা বিবেচনা করছি তার অবিলম্ব,
অবিলম্বে বরাবর উপাংশ। তাহলে তুমি যদি এখানে এভাবে চিন্তা করো যে এদিকে চৌম্বক ক্ষেত্র যাচ্ছে, একটা তল আমি এভাবে রাখলাম, তাই তল যদি এভাবে রাখি তাহলে তুমি খেয়াল করে দেখো এই বলরেখা যাচ্ছে, এই তলটা কিন্তু এইটা তল, তাই তল হইল চুম্বক বলরেখার সাথে লম্ব, তাহলে অভিমুখ হইল তোমার কি এই তলের সাথে লম্ব, তার মানে চুম্বক বলরেখা অভিমুখ বরাবর যাচ্ছে, তাহলে অভিমুখ বরাবর যাচ্ছে, অভিমুখ বরাবর উপাংশ কি হবে? সর্বোচ্চ। তাহলে অভিমুখ বরাবর উপাংশ, তার মানে মধ্যবর্তী কোণ 0, আর cos 0 মানে কি? সর্বোচ্চ। তাহলে এইভাবে যে রাখা হয়েছে, যে ক্ষেত্রে এই যে খ নাম্বার চিত্রে মূলত এখানে চৌম্বক ক্ষেত্রের সাথে এই তলটা এইভাবে রাখা হয়েছে। এখন তলটা যদি এইভাবে আমরা রাখি বা এভাবে যদি ঘুরাই ফেলাই, তখন কিন্তু এইভাবে যদি আমি ঘুরাই ফেলাই তখন কিন্তু তলের সাথে সমান্তরালে যাচ্ছে, তলের সাথে 0 কোণ করে যাচ্ছে, তাহলে অভিমুখের সাথে 90 ডিগ্রি কোণ করছে। তাহলে এই তলের অভিমুখ বরাবর ওই চৌম্বক ক্ষেত্রের কোনো উপাংশ পাওয়া যাচ্ছে না, কারণ উপাংশ চৌম্বক ক্ষেত্র বি হইলে এর সাথে কোণ করছে 90 ডিগ্রি, তাহলে বি cos 90 = 0 হয়ে যায়, তখন হবে সর্বনিম্ন। তাই সর্বোচ্চ পাওয়া যাবে যখন তলটাকে ওই চৌম্বক বলরেখার সাথে তলকে লম্বভাবে রাখা হয়, অর্থাৎ তলের অভিমুখটা চুম্বক বলরেখার সাথে একই দিকে থাকে, তখন সর্বোচ্চ হয়। তাহলে এই অনুযায়ী তোমার খ নাম্বার হবে। পিছনে এগুলো থিওরিও আমরা ওখানে এক্সাক্ট পড়ে আসছিলাম, তাই সেখান থেকেই আমরা ওটা ক্লিয়ার হয়ে যাব। তারপরে তোমার আছে যে এরপরে যেগুলো আছে সেগুলো তোমরা পারবা 54 নাম্বার। তাই 54 নাম্বার চিত্রে এখানে তোমার এ ভেক্টর দেওয়া আছে, তাহলে এই ভেক্টরটা হলো এই তলের অভিমুখ, তল ভেক্টর, এটা ওই ক্ষেত্রফল ভেক্টর বা তল ভেক্টর যাই বলি। বি হলো চৌম্বক ক্ষেত্র, তাই চৌম্বক ক্ষেত্রে তল ভেক্টরের সাথে কোণ করছে থিটা, তাই যদি কোণ থিটা করে তাহলে এই থিটাটা আবার দিছে হলো 60 ডিগ্রি। তোমার এ তলের লম্ব বরাবর চৌম্বক ক্ষেত্রের উপাংশ কত? তাহলে এ তলে তার লম্ব কোণটা, লম্বই তো এ ভেক্টরের অভিমুখ যে চিত্রে দেওয়া আছে যেটা, তাহলে ওই বরাবর চৌম্বক ক্ষেত্রের উপাংশ কি হবে? চৌম্বক ক্ষেত্রের উপাংশ হবে, চৌম্বক ক্ষেত্র হলো বি, তাহলে বি cos থিটা, যেহেতু ওর সাথে কোণ, তাহলে বি এর মান দেওয়া আছে কত টেসলা? বি এর মান দেওয়া আছে হলো তোমার 2 টেসলা, 2 টেসলা এইটা দেওয়া আছে। তাহলে এখানে বলা হয়েছে চৌম্বক ক্ষেত্রের উপাংশের মান কত, তাই চৌম্বক ক্ষেত্রের উপাংশের মানটা কত হবে? তাহলে বি cos থিটা, বি cos থিটা এটা হলো চৌম্বক ক্ষেত্রের উপাংশ, তাহলে বি দেওয়া আছে হলো 2, আর cos থিটা, থিটাটা হলো 60 ডিগ্রি, cos 60 মান কত? cos 60 মান হাফ, তাহলে 2 * হাফ = 1, এটা হবে 1 টেসলা। তো এ ও বি এর মধ্যবর্তী কোণ থিটা হলে নিচের কোণটি সঠিক, মানে মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, ওটা থিটা যদি তোমার 45 ডিগ্রি হয় তাহলে ফ্লাক্স শূন্য হবে? কখনোই না। ফ্লাক্স শূন্য কখন হবে? যদি এই তলটা তোমার চৌম্বক বলরেখার সাথে 0 ডিগ্রি কোণে থাকে, আর তলের অভিমুখ যদি 90 ডিগ্রি কোণে থাকে, তাহলে এখানে তোমার থিটা যদি 0 হয়, তাই থিটাটা কি? থিটাটা হইল তোমার কার সাথে? চৌম্বক ক্ষেত্রের সাথে, চৌম্বক ক্ষেত্রের সাথে এই তলে অবিলম্ব বরাবর কোণ। তাহলে আমরা সবসময় বলেছি যদি তলের অবিলম্ব আর চৌম্বক ক্ষেত্র একই দিকে থাকে, তার মানে এইভাবে যদি কুণ্ডলীটা থাকে, তাহলে কুণ্ডলীর সমান্তরালে অভিমুখ লম্বভাবে বলরেখার সাথে, তাহলে উপাংশ শূন্য। এইটা যদি এইভাবে ঘুরে থাকে তাহলে তল লম্ব, তলের যে অভিমুখ আর চৌম্বক বলরেখা একই দিকে 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি হইলে তোমার তখন এই যে চৌম্বক ক্ষেত্রের যে উপাংশ সেটা হয় সর্বোচ্চ, তাহলে থিটা যদি 0 হয় একমাত্র তখনই সেটা সর্বোচ্চ হবে। তাহলে 55 ওখানে ঠিক করবা। তারপরে 56 নাম্বার দেখো যে এখানে কি বলছে যে 45 সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি তল 5 × 10⁻⁵ টেসলা সুষম চুম্বক ক্ষেত্রের সাথে 60 ডিগ্রি কোণ করে আছে। তাহলে ক্ষেত্রফল বিশিষ্ট একটি তল হলো 60 ডিগ্রি কোণ করে আছে। তাহলে তল যদি 60 ডিগ্রি কোণ করে থাকে, তাহলে তলের অভিমুখ কত কোণ করে আছে? আমরা ওখানে বারবার বলছিলাম 30 ডিগ্রি কোণ করে আছে অভিমুখ। তাহলে ওই ক্ষেত্রে চৌম্বক ফ্লাক্স বের করতে হবে, তাহলে phi = AB cos অভিমুখের সাথে যে কোণ
এই ক্ষেত্রে cos 30 ডিগ্রি, তাহলে AB cos 30 ডিগ্রি, তাহলে AB cos 30 ডিগ্রি বসলে এর মান জানা আছে সেন্টিমিটার স্কয়ার, এটাকে মিটার স্কয়ারে নিবা। আর B হলো তোমার ওখানে চুম্বক ক্ষেত্রের মান সেটা দেওয়া আছে cos 30, বসে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। হবে খ নাম্বার 1.95 ইনটু 10 টু দি পাওয়ার -7 এটা। তারপর ওখানে যদি 57 নম্বরে বলা হয়েছে যে 0.02 মিটার ব্যাসার্ধে এবং 6 পাকের একটি বৃত্তাকার কুণ্ডলী কোন চুম্বক ক্ষেত্রের মধ্যে অবস্থিত। চুম্বক ক্ষেত্রের মধ্যে আছে, ক্ষেত্রের মান দেওয়া আছে 0.5 টেসলা, কুণ্ডলীর তল 60 ডিগ্রি কোণে অবস্থান করতেছে। এখানে ওই সেম জিনিস। তাহলে এখানে তোমার যেহেতু পাক সংখ্যা বলে দিয়েছে, এখানে ফ্লাক্সের বিষয়টা কি? ফাই কষ্ট এই যে এই সূত্র NAB cos θ, তাহলে n হলো পাক সংখ্যা আছে, এ ক্ষেত্রফল আছে, মানে ব্যাসার্ধ দেওয়া আছে, মানে পাই আর স্কয়ার ক্ষেত্রফল পাওয়া যাবে, চুম্বক ক্ষেত্র দেওয়া আছে। তাহলে তল যেহেতু 60 ডিগ্রি কোণ করছে, তাহলে তলের অভিমুখ, তাহলে এই ক্ষেত্রে চুম্বক ফ্লাক্সের ক্ষেত্রে সবসময় কোণটা কিন্তু তলের অভিমুখের সাথে, তাহলে তলের অভিমুখ বরাবর উপাংশ বা অভিমুখের সাথে কোণ করে 30 ডিগ্রি, তাহলে এই থিটাটা ওখানে কিন্তু বসবে 30 ডিগ্রি। এটা বসে হিসাবটা করবা, এখানে মানটা চলে আসবে 3.26 ইনটু 10 টু দি পাওয়ার -3 ওয়েবার। এরপরে ওই যে বাকিগুলো তো তোমরা অ্যাজ ইউজুয়াল ওগুলো তোমরা ইজিলি পারবা। এখানে একটা দেখো যে 3.14 মিটার লম্বা একটি রিজু তারের মধ্যে দিয়ে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলছে। এটা একটা উদ্দীপক দেওয়া আছে। 60 নাম্বার কোশ্চেন যে তারটি থেকে 3 সেন্টিমিটার দূরে ইলেকট্রন তার সমান্তরাল তড়িৎ প্রবাহের বিপরীত দিকে এত বেগে চলছে, ইলেকট্রনটি কত বল অনুভব করে? বিপরীত দিকে চলছে, তাহলে কোন 180 ডিগ্রি সেইটা ধরে এখান থেকে তোমরা ইজিলি কত বল অনুভব করে সেটা বের করবা। এইখানে তোমার বলা হয়েছে 61 নাম্বার, তারটিকে যদি এক পাকের বৃত্তাকার কুণ্ডলীতে পরিণত করা হয় তাহলে কেন্দ্রের চুম্বক আবেশের মান কত হবে? কেন্দ্রের চুম্বক আবেশের মান, যদি ওই তারটাকে আমি একটা পাক বানাই, তাহলে যে তারটা দেওয়া আছে তারটা দেওয়া আছে হলো তোমার 3.14 মিটারের, তাই 3.14 মিটার একটা সোজা তার, এই তার, তাহলে দুই মাথা ধরে যদি আমি একটা এরকম ওই তারটা দিয়ে এরকম একটা বৃত্ত বানাই, তাহলে বৃত্ত বানাইলে তোমার এখন দেখা যাচ্ছে এর কেন্দ্রে চুম্বক ক্ষেত্র লাগবে, তাহলে B = μ0 I ডিভাইডেড বাই 2R, আর লাগবে আই কত জানা আছে, μ0 তো মুখস্থ, আর আমরা জানি না, কিন্তু এই যে তারটা দিয়েই তো এই বেডটা তৈরি করা হয়েছে, তাহলে এর পরিধিটা তো এই তারের দৈর্ঘ্যের সমান, তারের দৈর্ঘ্য 3.14 = 2 পাই R, তাহলে এখান থেকে আর বের হয়ে যাবে, এটা দিয়ে তুমি হিসাব করবে। অনেক সময় বলা হয় যে এই তারটা দিয়ে যে 3 পাকের একটা কুণ্ডলী বানানো হলো, তাহলে 3 পাকের কুণ্ডলী বানাইলে এটা কি আরো ছোট হয়ে যাবে, তা যেহেতু 3 পাকের কুণ্ডলী বানানো হয়েছে, তাহলে পাক সংখ্যা n দিয়ে দিছে, তাহলে এখানে তোমার ব্যাসার্ধ যদি তখন হয়, যেহেতু এরকম যদি হয় তখন 2 3, তাহলে ব্যাসার্ধ যদি r হয় কমে গেল, তাহলে ওই এই তারের একটা পাকের পরিধি কত, এই ব্যাসার্ধ অনুযায়ী 2 পাই r, তাহলে এখানে 3টা পাক দেওয়া হয়েছে, যে মোট পরিধি হবে এইটা ইকুয়ালস টু ওই দৈর্ঘ্যের সমান 3.14, এখান থেকে আর বের হয়ে যায়। তাহলে অনেক সময় এরকমও কিন্তু অঙ্ক থাকে, তাহলে এভাবে তোমরা এটা সলিউশন করে ফেলবা। তারপরে তোমাদের এখানে আর ওই রকমের কঠিন কিছু নাই, সব এজ ইউজুয়াল ইজি কোশ্চেন। এখানে তোমরা ওই যে 70 নম্বরটা একটু দেখতে পারো, যেখানে একটা উদ্দীপক দেওয়া আছে কারেন্ট গেছে, ও ক্ষেত্রে যে চৌম্বক ক্ষেত্রটা কোন দিকে হবে, তাহলে কারেন্ট গেছে ঘড়ি কাঁটার দিকে, তাহলে কারেন্ট যদি ঘড়ি কাঁটার দিকে করে, তাহলে তার চৌম্বক ক্ষেত্র, সৃষ্ট চৌম্বক ক্ষেত্র ওই কারেন্টের কারণে যেটা হবে, ঘড়ি কাঁটার দিকে হলো তল বরাবর লম্বভাবে নিচের দিকে, আর ঘড়ি কাঁটার বিপরীত দিকে যদি কারেন্ট ঘুরে তল বরাবর উপরের দিকে, যে চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, কেন্দ্রে যে চৌম্বক ক্ষেত্রটা সৃষ্টি হবে সেটার অবস্থান। তাহলে ওগুলো তোমরা ঠিক করবা, এখানে আর তেমন প্রবলেম নেই। 83 নাম্বারটা একটু দেখো, এবি তারের কোন আকৃতির জন্য সি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান সর্বোচ্চ হবে, তাহলে এগুলো হলো বৃত্তাকার মূলত, তাহলে বৃত্তাকার তারের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র সর্বোচ্চ হয় কখন, তাহলে বৃত্তাকার তারের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র মূলত আমরা কেন্দ্রে চিন্তা করি, এরকম বৃত্তাকার তারের জন্য এরকম কেন্দ্রে যদি চিন্তা করি, এটা যদি আর হয়, এখানে চৌম্বক ক্ষেত্র μ0 I ডিভাইডেড বাই 2R, তাহলে আর এর মান যত ছোট সেখানে চৌম্বক ক্ষেত্রটা তত বেশি। তাহলে তুমি এখানে দেখো এই যে ভাঁজগুলোর ক্ষেত্রে সি বিন্দু থেকে ওই তারের যে দূরত্ব যদি বৃত্তাকার বিবেচনা করি, তাহলে দূরত্বটা যেখানে সবচেয়ে কম চৌম্বক ক্ষেত্রের মান সেখানে বেশি, তাহলে সোজা তারের যে দূরত্ব, খ নাম্বার চিত্রে দেখো তারটা নিচে আর একটু ভাঁজ হয়ে আসছে, তাহলে সি থেকে ওই তারের দূরত্ব
ক নাম্বার চিত্রে যতখানি খ নাম্বার চিত্রে তার থেকে কম। তাহলে খ নাম্বার চিত্রের চৌম্বক ক্ষেত্রের মানটা ওর থেকে বেশি, কিন্তু গ নাম্বার চিত্রে আবার আরো উপরে উঠে গেছে। তাহলে গ নাম্বার চিত্রের দৈর্ঘ্যটা সি থেকে ওই পরিধি পর্যন্ত তারের দৈর্ঘ্য সেটা ক থেকেও বেশি। তাহলে এটা তো আরো কমে যাবে চৌম্বক ক্ষেত্রের মান, মানে আরো বেড়ে গেল আগের দুইটা থেকে। আর এই ঘ নাম্বার চিত্র আটটা মোটামুটি দেখা যাচ্ছে যে খ নাম্বার চিত্র যতখানি বাঁকা, ঘ নাম্বার চিত্রে কিন্তু তারটা ততখানি নিচের দিকে ওইভাবে বাঁকা না। তাহলে সি থেকে ওই তার পর্যন্ত দূরত্ব একমাত্র খ নাম্বার চিত্রই সবচেয়ে কম হয়, আর ওইখানেই তোমার চৌম্বক ক্ষেত্রের মান সবচেয়ে বেশি হয়। ওইটা ঠিক করে ফেলবা। এরপরে তোমরা 91 নাম্বার কোশ্চেনটা একটু দেখো, যে সেটা কি, কোন পরিবাহীতে একটি চুম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে চালনা করলে এতে আবিষ্ট চার্জের মোট পরিমাণ নির্ভর করে। এটা তোমরা পরের চ্যাপ্টারে পাবে, এখানে মূলত নাই। তাহলে আবিষ্ট চার্জের পরিমাণ সাধারণত হয় চৌম্বক বলরেখার পরিবর্তনের হারের উপর। এখন মুখস্থ করবো, সেখানে আমরা দেখবো ফ্যারাডের ল এইটা বলে। তাহলে ওইটা আমরা এখান থেকে ঠিক করে ফেলবো। এরপরে এগুলো তো অ্যাজ ইউজুয়াল তোমরা এগুলো মুখস্থ করেই এগুলো নিজেরা পড়ছো, রিডিং পড়ছো, ইনফরমেশন সেখান থেকে তোমাদের চলে আসবে। হিস্টেসিসের ফলে কি হয়? 101 নাম্বার, ওখানে আমরা যখন থিওরি পড়ছি তখন বলে আসছিলাম শক্তির অপচয় ঘটে। আর কি হয়? ওই শক্তির অপচয়টা ওই যে চৌম্বক পদার্থ তার তাপমাত্রা বাড়িয়ে দেয়, ফলে তাপমাত্রা বৃদ্ধি পায়। তাহলে এই দুইটা সত্য, তাপমাত্রা হ্রাস পায় এইটা সত্য না। তাহলে এখানে হবে 1-2, এটার উত্তর। আর এখানে তোমরা 106 নাম্বার একটু কোশ্চেনটা দেখো, ওই যে তোমার সেই একই ডিরেকশনে এখানে তোমার বলা হয়েছে একটা চিত্র দিছে, ওই স্থানে ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ এইচ এর মান কত। তাহলে ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ, তাহলে ভূচৌম্বক ক্ষেত্রটা এখানে অনুভূমিকের সাথে মানে চৌম্বক মধ্যতলের সাথে সেখান থেকে কত ডিগ্রি কোণে উপরে আছে, সেটা কিন্তু 60 ডিগ্রি এখানে দেখানো যাচ্ছে না এরকম। তার মানে এখানে চৌম্বক মধ্যতলটা ছিল কিরকম, এখানে তোমার এইটা ছিল পৃথিবী, এই ছিল ভৌগোলিক অক্ষ, এই ছিল চৌম্বক মধ্যতল। তাহলে এখানে তোমার একটা হয়তো বার চৌম্বক এখান থেকে 60 ডিগ্রি কোণে উপরে আছে, এইটা এইভাবে ছিল। তাহলে এইটা এখানে দেখানো যাচ্ছে না, এখানে শোয়াই রাখছে। তাহলে 60 ডিগ্রি এই চৌম্বক মধ্যতল মানে বিষুবরেখার সাথে কোনটা করছিল 60 ডিগ্রি, তার মানে ওইটাই তোমার বিনতি। তাহলে ওইটা যদি তোমার 60 ডিগ্রি হয়, তাহলে অনুভূমিক উপাংশ এইচ কত হবে? এইচ ইকুয়ালস টু তোমার কি, আমরা কি জানি? তাহলে অনুভূমিক উপাংশ এইচ ইকুয়ালস টু, এখান থেকে তোমার দেওয়া আছে চৌম্বক ইসের মান দেওয়া আছে 50 মাইক্রো টেসলা চৌম্বক ক্ষেত্রের মান। তাহলে বি cos 60 ডিগ্রি, cos 60 মান হাফ, এটা 50, তাহলে 25 মাইক্রো টেসলা এইটা হবে। আর বলা হয়েছে উদ্দীপক অনুসারে বিচ্যুতি 2 ডিগ্রি। হ্যাঁ, বিচ্যুতি তো তোমার ওইটা কি, ওইটা হলো ভৌগোলিক মধ্যতল। তাহলে সে ভৌগোলিক মধ্যতল থেকে এটা যে এইভাবে জেগেছিল, এই ভৌগোলিক মধ্যতল থেকে কতটুকু সরেছিল এইটাই তোমার চিত্রে কিন্তু ওইখানে দেখানো হয়েছে, যে দুইটা তলের মধ্যবর্তী কোণ। তাহলে ওই 2 ডিগ্রি হলো বিচ্যুতি। আর স্থানটি উত্তর গোলার্ধে অবস্থিত, অবশ্যই এটা উত্তর মেরু, ওইখানে কোনটা ধরা হয়েছে, তাহলে এটা উত্তর গোলার্ধে। আর যদি তোমার এই সাইডে যদি এইখানে হিসাব নিকাশটা দেখানো হইতো, তখন এইটা হইতো দক্ষিণ গোলার্ধে। উত্তর গোলার্ধে অবস্থিত ভূচৌম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশের মান 40 মিউ সাইন থিটা। তাহলে এখানে 50 উলম্ব উপাংশ হবে সাইন 60 ডিগ্রি। তাহলে এটা যদি হিসাব করে সাইন 60 মানে √3/2, √3/2, তাহলে এটা করলে 40 হবে না, 25 × √3 40 হবে না। তাহলে এটা তোমার সত্য না, তাহলে হবে 1 আর 2। তাহলে এটা ঠিক করে ফেলবা। এরপরে তোমরা দেখো আর তোমাদের সমস্যা থাকতে পারে 112 নাম্বার কোশ্চেনে, সেখানে আছে একটি এল দৈর্ঘ্যের তড়িৎ পরিবাহী তার একটি চৌম্বক ক্ষেত্রের সাথে সমকোণে আছে। তড়িৎবাহী তার একটি চৌম্বক ক্ষেত্রের সাথে সমকোণে, তাহলে কারেন্ট যাচ্ছে, চৌম্বক ক্ষেত্র এইদিকে যাচ্ছে আর তারটা এইদিকে, কারেন্ট এইদিকে যাচ্ছে, তাহলে চৌম্বক ক্ষেত্রের সাথে সে সমকোণে আছে তড়িৎ পরিবাহী তারটা। স্থাপিত হলে তার উপর প্রযুক্ত বল ও দৈর্ঘ্যের লেখচিত্র কি হবে? তাহলে তারের দৈর্ঘ্য যত বাড়বে, তাহলে এরকম যখন সমকোণে থাকে তখন এই তারটা যে বল অনুভব করে, আমরা থিওরি পড়ছিলাম বি ইকুয়ালস টু, যে বল অনুভব করে এফ ইকুয়ালস টু বি আই এল, এখানে হলো সাইন থিটা, থিটাটা হলো এখানে 90 ডিগ্রি। তার মানে বি আই এল, তার মানে বি বাড়লে এফ বাড়বে, আই বাড়লে এফ বাড়বে, এল বাড়লে এফ বাড়বে। তাহলে এফ আর এল এর সম্পর্ক তারা বের করতে বলছে। তাহলে এল এর দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় দৈর্ঘ্য, তাহলে বলও বৃদ্ধি পাবে। তাহলে কি হবে? এটা সমানুপাতিক হারে বাড়তে থাকে। তাহলে এফ ইজ প্রপোর্শনাল টু, এখান থেকেই দেখা যায় এল,
তার মানে লেখচিত্রটা হবে মূল বিন্দুগুলো একটা সরলরেখা। ওটা তোমরা ওখান থেকে ঠিক করে ফেলবা। তারপরে তোমাদের আর মোটামুটি এগুলোর ভিতরে সমস্যা নাই। তাহলে এমসিকিউ মোটামুটি এখানেই তোমাদের শেষ। এগুলা ঠিক করবা। আর আমরা সৃজনশীল কোশ্চেন আগে থেকেই বলেছি, তেমন কোনো সমস্যা নেই। এখন চ্যাপ্টারটা একটু জটিল ছিল, তারপরে অনেক বিষয় এখানে একসাথে যুক্ত, তাই এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। তাই তোমরা সৃজনশীল কোশ্চেন সলভ করে দেখেছো যে আসলে আহামরি কঠিন তেমন কিছুই না। সেন্স গুলো ঠিক মতো রাখতে পারলে সবকিছুই ভালোভাবে কমপ্লিট করা যায়। এটা কমপ্লিট করে পরের চ্যাপ্টারটা অতটা কঠিন না, ছোট। আমরা এরপরে থেকে নেক্সট চ্যাপ্টার শুরু করে দেব। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো